আমাদের জীবনের বেশিরভাগ সময় তো কেটে যায়, তাই না? হয় পুরনো দিনের কথা ভেবে আফসোস করে, অথবা সামনের দিনগুলো নিয়ে চিন্তা করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমরা যে আসল শান্তি, ভেতরের যে স্থিরতা, সেটার চাবিকাঠি হয়তো লুকিয়ে আছে ঠিক এই মুহূর্তের মধ্যে? এখার্ট টোলের অসাধারণ বই দ্য পাওয়ার অব নাও এর উপর ভিত্তি করে আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই একটু গভীরে গিয়ে দেখব। চলুন শুরু করা যাক। গল্পটার শুরু কিন্তু বেশ অদ্ভুতভাবে। এক গভীর রাতে এক হাট্টোল যখন তীব্র হতাশায় প্রায় ভেঙে পড়েছেন, আত্মহত্যার চিন্তা করছেন, ঠিক তখনই তার নিজের ভেতর থেকে এই কথাটা ভেসে আসে। এটা শুধু একটা সাধারণ ভাবনা ছিল না, একদমই না। এটা ছিল এমন একটা মুহূর্ত, এমন এক গভীর সংকট যা তার পুরো জীবনটাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। আমি আর নিজের সাথে থাকতে পারছি না, এই সহজ বাক্যটার মধ্যেই কিন্তু একটা অবিশ্বাস্য প্রশ্ন লুকিয়েছিল। একটু ভাবুন তো, যদি আমি নিজের সাথে থাকতে না পারে, তার মানে কি দাঁড়ালো? তার মানে তো এখানে দুজন আছে। একজন হলো সেই আমি, আর অন্যজন হলো সেই নিজে, যার সাথে থাকাটা অসহ্য হয়ে উঠেছে। এই একটা প্রশ্নই যেন তার মাথার ভেতরের সব চিন্তার ঝড় থামিয়ে দিল, আর এক গভীর সত্যের দরজা খুলে দিল। মানে ওই যুগান্তকারী রাতের আগ পর্যন্ত টোলের জীবনটা ছিল বলতে গেলে একটা দুঃস্বপ্নের মতো। এক টানা উদ্বেগ, মারাত্মক হতাশা, সবকিছুতে ডুবেছিলেন তিনি। তার নিজের ভাষাতেই জীবনটা হয়ে উঠেছিল অর্থহীন, শুধুই দুঃখ আর কষ্টের একটা বিশাল বোঝা যা তিনি আর বইতে পারছিলেন না। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, তার এই যে পরিবর্তন, এটা কিন্তু তিনি ইচ্ছে করে করেননি। বরং ওই যে অসহ্য মানসিক কষ্ট, সেটার চাপেই তার মনের তৈরি অসুখী আমি বা ইগোটা একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এটা ছিল যন্ত্রণার কাছে এক রকমের সম্পূর্ণ আত্মসমর্পণ, যা এক নতুন চেতনার জন্ম দিয়েছিল। তো টোলের এই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা এবার একটা সার্বজনীন ব্যাপারে আসি। এমন একটা সমস্যা যা আমাদের প্রায় সবার জীবনেরই একটা অংশ। আর সেটা হলো আমাদের মাথার ভেতর যে সারাক্ষণ বকবক চলতে থাকে না, সেই অবিরাম অনিয়ন্ত্রিত চিন্তার স্রোত, যেটাকে আমরা বেশিরভাগ সময় খেয়ালই করি না। টোল এই জিনিসটাকেই বলছেন ইগো। এটা আসলে আমাদের আসল আমি না। এটা হলো মনের তৈরি একটা মিথ্যা সত্তা, একটা ছায়ার মতো। এই ইগো তার পরিচয় খুঁজে বেড়ায় হয় অতীতে, না হয় ভবিষ্যতে। বর্তমান মুহূর্তের কোনো অস্তিত্বই নেই। আর মাথার ভেতরের এই কণ্ঠস্বরটা অনেকের জন্যই একটা নীরব অত্যাচারী। এটা কি করে? সারাক্ষণ অন্যের বা নিজের বিচার করে, তুলনা করে, অভিযোগ করে। এটা থেকেই পছন্দ অপছন্দ তৈরি হয়, আর ভবিষ্যৎ নিয়ে হাজারটা দুশ্চিন্তা জন্মায়, যা আমাদের জীবন থেকে শান্তিটাই কেড়ে নেয়। আমাদের বেশিরভাগ দুঃখের মূল কারণ কিন্তু এটাই। টোল এখানে চিন্তা আর আমাদের আসল সত্তার মধ্যে একটা দারুণ পার্থক্য দেখিয়েছেন। ভাবুন তো, চিন্তা হলো একটা যন্ত্রের মতো, যেমন একটা হাতুড়ি। এটা নির্দিষ্ট কাজের জন্য খুব দরকারি। কিন্তু সমস্যাটা হয় তখনই যখন যন্ত্রটা আমাদের মালিক হয়ে বসে, আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে। আমাদের আসল পরিচয়, আমাদের সত্তা, সেটা কিন্তু এই চিন্তার অনেক ঊর্ধ্বে। আর আসল শান্তি আর আনন্দ কিন্তু সেখান থেকেই আসে। আচ্ছা, এবার একটা বেশ ইন্টারেস্টিং এবং কিছুটা অস্বস্তিকর একটা ধারণার সাথে পরিচিত হওয়া যাক। টোল এর নাম দিয়েছেন পেইন বডি। এটা কি? এটা হলো আমাদের ভেতরে জমে থাকা পুরনো সব মানসিক কষ্ট, দুঃখ, রাগ, সেগুলোর একটা জীবন্ত শক্তি, যা আমাদের অজান্তেই আমাদের জীবনকে চালায়। এই পেইন বডির আবার নিজের একটা জীবন আছে। এটা টিকে থাকতে চায়। এটা অনেকটা একটা অদৃশ্য সত্তার মতো, যা আমাদের মন আর শরীর দখল করে বসে থাকে। যখন এটা অ্যাক্টিভ বা সক্রিয় হয়, তখন মনে হয় যেন অন্য কেউ আমাদের কন্ট্রোল করছে, আর এটা একটা ধ্বংসাত্মক শক্তিতে পরিণত হয়। এর খাবার কি জানেন? এর খাবার হলো কষ্ট। হ্যাঁ, ঠিকই শুনছেন। পেইন বডি যখনই জেগে ওঠে, এটা এমন সব পরিস্থিতি তৈরি করে, এমন সব কাণ্ড ঘটায়, যাতে আমাদের আরও কষ্ট হয়, আরও রাগ হয় বা দুঃখ হয়। কারণ এই নেতিবাচক আবেগগুলোই এর শক্তি, এর খাবার। কিন্তু এখানেই মুক্তির পথটাও লুকিয়ে আছে। একটা দারুণ ব্যাপার হলো, পেইন বডি আনন্দকে একদম হজম করতে পারে না। আলোর সামনে যেমন অন্ধকার টেকে না, ঠিক তেমনই সচেতনতার আলোয় এটা টিকতে পারে না। যখনই আমরা সচেতনভাবে বর্তমান মুহূর্তে থাকি বা জেনুইনলি আনন্দ অনুভব করি, পেইন বডি দুর্বল হয়ে পড়ে। আনন্দ এর জন্য বিষের মতো।
তাহলে উপায়টা কি? কিভাবে বেরোবো এই কষ্টের চক্র থেকে? উপায় একটাই, আমাদের সচেতনতাকে বর্তমান মুহূর্তে নিয়ে আসা। মনকে অতীত বা ভবিষ্যতের এলোমেলো চিন্তা থেকে সরিয়ে এনে এখন এই মুহূর্তটার মধ্যে বাঁচা। বইটার একদম কোর কথাটাই হলো এটা। আমাদের মন যে সারাক্ষণ অতীত আর ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকে, একটা মনস্তাত্ত্বিক সময় তৈরি করে, সেই অভ্যাসটা ছাড়তে হবে। জীবনকে শুধুমাত্র এই বর্তমান মুহূর্তের মধ্যেই যাপন করতে শিখতে হবে, কারণ সত্যি বলতে আমাদের কাছে এই মুহূর্তটা ছাড়া আর কিছুই নেই। এই ব্যাপারটা বোঝানোর জন্য একটা দারুণ গল্প আছে। এক ভিক্ষুক ৩০ বছরেরও বেশি সময় ধরে একটা পুরনো বাক্সের ওপর বসে ভিক্ষা করত। সে জানতই না যে বাক্সটার ওপর সে বসে আছে সেটার ভেতরেই সোনা ভরা। আমরাও কিন্তু অনেকটা ওই ভিক্ষুকের মতোই, তাই না? বাইরে সুখ শান্তি খুঁজে বেড়ায়, অথচ আসল গুপ্তধনটা আমাদের ভেতরেই আছে। আর সেটা পাওয়ার একটাই পথ, বর্তমান মুহূর্তে ফেরা। আচ্ছা, এতক্ষণ তো থিওরি নিয়ে কথা হলো, কিন্তু বাস্তবে এটা করব কিভাবে? বর্তমান মুহূর্তে থাকব কিভাবে? এর জন্য টোলকি খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা পদ্ধতির কথা বলেছেন, আর সেটা হলো নিজের চিন্তাকে দূর থেকে দেখা, অর্থাৎ চিন্তার সাক্ষী হয়ে যাওয়া। কাজটা খুব সোজা, শুধু নিজের মাথার ভেতরের কথাগুলো শুনতে হবে, ঠিক যেন একজন দর্শক স্টেজে নাটক দেখছে। কোনো জাজমেন্ট করা যাবে না, কোনো ভালো মন্দ বিচার করা চলবে না, শুধু নিরপেক্ষভাবে দেখতে হবে। যখনই আমরা এটা করতে শুরু করব, দেখব যে চিন্তাগুলো ধীরে ধীরে আমাদের ওপর তাদের ক্ষমতা হারিয়ে ফেলছে। এটা করতে থাকলে কি হবে জানেন? ওই যে চিন্তার অবিরাম স্রোত, তার মধ্যে ছোট ছোট গ্যাপ তৈরি হবে, ছোট ছোট বিরতি। আর ওই শান্ত নীরব মুহূর্তগুলোই হলো আসল শান্তির দরজা। এই মন শূন্যতার মুহূর্তগুলোই আমাদের বাধ্যতামূলক চিন্তা থেকে মুক্তি পাওয়ার প্রথম ধাপ। তো চলুন আমরা এই আলোচনাটা শেষ করি একটা গভীর প্রশ্ন দিয়ে। যখন আমাদের মাথার ভেতরে সব কথা, সব কোলাহল সত্যিই থেমে যায়, তখন আসলে কি বাকি থাকে? এই প্রশ্নটি দ্য পাওয়ার অফ নাও আমাদের নিজেদের ভেতরে খুঁজতে বলে। সেই নীরবতার গভীরে কি আছে তা আবিষ্কার করার আমন্ত্রণ রইল।